আসসালামু আলাইকুম। টেক বৃষ্টিতে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি বিপুল শেখ। তো আজকে আমি চমৎকার একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেইটা হচ্ছে যে কিভাবে আপনারা নির্দিষ্ট কিছু স্টাফদের কাছে আ প্রোডাক্ট আপনারা সেল করবেন আর সেলারি অনুযায়ী। আমি আরো ক্লিয়ার করে বলতেছি। মনে করেন আপনার একটা অফিস আছে আর আপনার অফিসে যে স্টাফরা চাকরি করে তাদের সেলারি থেকে 25% আপনারা আ বাজার করার জন্য তাদেরকে দিবেন। যে সে চাইলে 25% তার সেলারি থেকে অগ্রিম বাজার করতে পারে। তো এইটা কিভাবে করছি আমি? তো এইখানে ধারাবাহিকভাবে আমি বিষয়গুলা আপনাদের দেখাবো। সেটা হচ্ছে মনে করেন তাদের আইডি নাম্বার, আইডি নাম্বার দেওয়ার পরে তাদের হচ্ছে মানে আ নাম চলে আসবে, প্রোডাক্ট কিনতে পারবে, লিস্ট চলে আসবে। তারপরে সে যখন প্রোডাক্টগুলা কিনবে, প্রোডাক্টগুলা কেনার পরে অটোমেটিক সেগুলা সেভ হবে। তারপরে একটা ক্যাশ মেমো অটোমেটিক প্রিন্ট হবে। তারপরে প্রিন্ট হওয়ার পরে এই ডাটাটা সেভ থাকবে। পরবর্তীতে আইডি নাম্বার দেওয়ার পরে সে কত টাকার পণ্য কিনছে, কত টাকার সে আরো কিনতে পারবে, A to Z ডাটা থাকবে। আবার আপনি চাইলে ড্যাশবোর্ডে গিয়ে দেখতে পারবেন যে আপনার আউল স্টকগুলা কোনগুলা, যেগুলো আপনার শপে স্টকের বাইরে চলে যাচ্ছে। তারপরে দেখতে পারবেন যে আপনি টুডে কতগুলা সেল করছেন। তারপর আপনার কতগুলো টাকার প্রোডাক্ট এখন আপনার স্টকে আছে। নতুন স্টকে কতগুলা আনছেন বা কতগুলা আনতে হবে। আপনার লাভ হইলো কত পার্সেন্ট, লস হইলো কত পার্সেন্ট। ঠিক আছে? এই যাবতীয় বিষয়গুলা আ কিভাবে আমি একটা এক্সেল ফাইল দিয়ে ম্যানেজ করতেছি এইটা আমি আপনাদেরকে দেখাবো। লক্ষ্য করুন আমি হচ্ছে এই যে এখানে আইডি নাম্বার লিখতেছি। আমার একজন স্টাফের আইডি নাম্বার লিখলাম। আইডি নাম্বার লেখার পরে ওই যে উপরের ডান দিকে দেখুন নামের জায়গায় কিন্তু তার নাম চলে আসছে। আর তার সেলারি থেকে সে 25% কত টাকার সে প্রোডাক্ট কিনতে পারবে সেই লিস্টটা কিন্তু ওখানে তার সেলারি চলে আসছে। ঠিক আছে? এখন নিচে দেখুন টোটাল কিন্তু সে এখন পর্যন্ত ৳0 কিনছে, যার কারণে সেটা 0 দেখাচ্ছে। আর নিচে কিন্তু সে যত টাকার কিনতে পারবে সে অ্যামাউন্টটা কিন্তু দেখাচ্ছে। আর ড্যাশবোর্ডে চলে আসলে দেখা যায় যে ড্যাশবোর্ডে এই যে টোটাল প্রাইস আইটেম, টোটাল স্টক প্রাইস, টোটাল আইটেম, টুডে সেল, হ্যাঁ? এগুলো সবকিছু দেখা যাচ্ছে। এখানে আমি যদি প্রোডাক্ট স্ট্যাটাস যদি দেখতে চেক করতে চাই, তাহলে প্রোডাক্টের কোড নাম্বার লিখে দিলেই কতগুলো সেল করছি, কতগুলো আমার স্টকে আছে এগুলো কিন্তু দেখা যাচ্ছে। ঠিক আছে? প্রত্যেকটা প্রোডাক্টের জন্য আলাদা, আলাদা করে একটা করে আমি কোড রাখছি। তো এই কোড লিখে দিলেই সে প্রোডাক্টটা স্টকে আছে কতটা, কতটা আমি সেল করছি এগুলো চলে আসতেছে। আবার যদি আমি কাস্টমার ডিটেইলস চেক করতে চাই, তো কাস্টমারের আইডি নাম্বার দিলেই কত টাকা সেল মানে কিনছে বা কত টাকা তার এখনো কিনতে পারবে, A to Z এখানে কিন্তু চলে আসতেছে। আমি চাইলে কিন্তু ডেট ফিল্টার করতে পারি যে আমি কোন ডেটে কত টাকার আমি সেল করছি। আচ্ছা, এবার দেখুন আমি প্রোডাক্ট কোডের জায়গায় কিন্তু আমি প্রোডাক্ট কোড লিখলাম। আর কোয়ান্টিটির জায়গায় আমি কতটা সে বিক্রি করতেছি মানে সে কতটা কিনতেছে এটা লিখলাম। লেখার পরে দেখুন আমার এখানে প্রাইস কত টাকা হবে, টোটাল প্রাইস কত টাকা, A to Z কিন্তু এখানে শো করতেছে। ইভেন আপনি নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে সে টোটাল কত টাকার বাজার করতেছে এটাও কিন্তু দেখা যাচ্ছে। আর সে কত টাকা এখন করতে পারবে এটাও দেখা যাচ্ছে। অর্থাৎ তার ৳৩৩৮৮ সে বাজার ক্রয় করতে পারত। তো সেখানে আমি এই যে লিস্টগুলা এন্ট্রি করার পরে দেখুন এখানে কিন্তু অটোমেটিক এখানে মাইনাস হয়ে যাচ্ছে। যে সে আর এত টাকার বাজার করতে পারবে। দেখুন আমি যখন আ একটু বেশি দিয়ে দিছি তার সেলারি থেকে বেশি যখন দিয়ে দিছি যে বেশি টাকার সে বাজার করবে, অটোমেটিক্যালি ওখানে কিন্তু উপরে লেখা আসতেছে যে আপনি এত টাকায় বাজার ক্রয় করতে পারবেন না। ঠিক আছে? ওয়ার্নিং দিয়ে দিচ্ছে। আর আমি যখন প্রিন্ট পেজে ক্লিক করব, প্রিন্ট পেজে ক্লিক করার পরে দেখবেন অটোমেটিক একটা ক্যাশ মেমো এখানে তৈরি হয়ে থাকবে। আপনারা জাস্ট শুধু প্রিন্ট দিলেই এটা কিন্তু ক্যাশ মেমোটা আপনার ওই যে প্রিন্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা যদি মোবাইল ইউজার হয়ে থাকেন তাহলে আপনারা হচ্ছে ব্লুটুথ প্রিন্টার ইউজ করতে পারেন। ছোট মিনি ব্লুটুথ প্রিন্টার পাওয়া যায়। আবার যারা কম্পিউটারে আছেন তারা হচ্ছে চাইলে প্রিন্টার, বড় প্রিন্টার বা তারাও ব্লুটুথ প্রিন্টার দিয়েও প্রিন্ট করে নিতে পারেন। আচ্ছা, এই যে কপি ডাটার ব্যাপারটা দেখুন, এই কপি ডাটা পেজটা থেকে আমি ডাটাগুলোকে কপি করে আমার সেভ নামে যে পেজটা আছে, সেভ শিটটা, এই শিটে কিন্তু ডাটাগুলো আমার কপি করতে হবে। কিন্তু এইখানে একটা জিনিস সবসময় মনে রাখতে হবে, আমি কপি করার পরে পেস্ট করার সময় ফর্মুলা কিন্তু পেস্ট করা যাবে না। এখানে আমি কি পেস্ট করব? আমি ভ্যালু পেস্ট করব। কন্ট্রোল শিফট ভি, কন্ট্রোল শিফট ভি প্রেস করলে এটা আপনার ভ্যালু হিসাবে পেস্ট হবে। ঠিক আছে? অথবা আপনারা চাইলে এই যে এটা ম্যানুয়ালিও করতে পারেন। আপনার মাউসের রাইট বাটনে চাপ দেওয়ার পরে নিচে দেখবেন ১, ২, ৩ লেখা আছে। ওই ১, ২, ৩ এ চাপ দিলে কিন্তু এটা আসলে ভ্যালুটা পেস্ট হবে। একটা বিষয় খেয়াল করুন। আমি কিন্তু তখন হচ্ছে আ শাকিল আহমেদ নামে যে স্টাফ ছিল তার কিন্তু আ কিছু প্রোডাক্ট আমি কিনে দিয়েছিলাম। ঠিক আছে? কিনে দেওয়ার পরে সেটা চেক করার পরে দেখুন এখন আর নতুন করে এক্সেলটা থেকে বের হয়ে আবার এক্সেলে নতুন করে ঢুকছি। ঢোকার পরে কিন্তু আমার দেখাচ্ছে যে সে আ মাত্র ৳৩৮ র
পণ্য ক্রয় করতে পারবে। ঠিক আছে? সে অলরেডি কিন্তু এতগুলো টাকার ক্রয় করছিল, যার কারণে এটা সে কিন্তু এটা দেখাচ্ছে যে সে আর বেশি ক্রয় করতে পারবে না। ঠিক আছে? আচ্ছা। দেখুন আমি কিন্তু এই যে প্রোডাক্ট কোডগুলো লেখার পরে কিন্তু অটোমেটিক্যালি এখানে প্রোডাক্টগুলো আমার শো করতেছে। ঠিক আছে? এইটা করছি আমি কিন্তু VLOOKUP ফর্মুলা ইউজ করে। VLOOKUP এর সাহায্যে আমি হলো প্রত্যেকটা প্রোডাক্টগুলা আ ওইখান থেকে একটা আমার আলাদা একটা শিট আছে। এই যে প্রোডাক্ট লিস্ট একটা শিট আছে। সেই শিট থেকে আমি প্রোডাক্ট কোডগুলা অনুযায়ী এইখানে আমি কিন্তু এন্ট্রি পেজে শো করাচ্ছি। ঠিক আছে? আর আইডি নাম্বার বেলাতেও তাই। আমার আইডি নাম্বারগুলাও আমি হচ্ছে আপনার আমার একটা আইডি লিস্ট নামে একটা আছে, শিট আছে। ওই শিট থেকে আইডি নাম্বারগুলা আ আইডি নাম্বার অনুযায়ী ওইখান থেকে এমপ্লয়ি এর ডেটাগুলা কিন্তু আমি এখানে শো করাচ্ছি। এখানে আসলে কঠিন কিচ্ছু না। সবকিছুই VLOOKUP, HLOOKUP, XLOOKUP, আ ইনডেক্স ম্যাচ এই টাইপের ফর্মুলা ইউজ করে এগুলো আসলে করা হয়েছে। এই যে খেয়াল করুন, আইডি কার্ডে আমি আইডি নাম্বার লিখছি, তারপরে নাম, ডেজিগনেশন, সেলারি আর হচ্ছে আ ইউনিট। ঠিক আছে? এগুলো আমি এখানে লিখে রাখছি। তো এইখানে আমি কিন্তু VLOOKUP এর সাহায্যে কিন্তু সহজেই কিন্তু এটা আমি নিতে পারতেছি। যখন আমি হলো আইডি নাম্বার লিখবো, আইডি নাম্বারের পরে যে ডেটাগুলো আছে এগুলা কিন্তু অটোমেটিক্যালি আমার ওই যে ওইখানে শো করতেছে। ঠিক আছে? আমার এন্ট্রি পেজে। তো এইটা হচ্ছে আমার এইখানের যে ম্যাজিক, যেটা আপনারা ভাবতেছেন যে এই ডাটাগুলো কিভাবে ওখানে শো করতেছে। তো সমস্যা নেই। আমি পর্যায়ক্রমে এগুলো আপনাদেরকে শেখাবো যে কিভাবে আমি এই পুরা শিটটা তৈরি করছি। আর আমি এই শিটটা আপনাদেরকে দিয়েও দিব। ঠিক আছে? আমার আপনারা চাইলে আমি এই শিটটা আপনাদেরকে দিব। আপনারা তখন এই শিটটা দেখে এডিট করে আপনারা A to Z শিখতে পারবেন। অথবা আপনারা যদি চান যে আমি এইটা আরেকটা বানাইয়া দেখাবো, তাইলেও কিন্তু আমি আপনারা চাইলেই কিন্তু আপনাদেরকে এরকম একটা বানাইয়া দেখাবো। ঠিক আছে? যে পদে পর্ব করে কিভাবে এটা সুন্দর করে বানানো যায়। আচ্ছা। তো আমি এখন এই যে দেখুন আমাদের প্রত্যেকটা স্টাফের সেলারি কিন্তু ৳১৩,৫৫০ করে। তো আমি যদি এখানে কোনো একটা স্টাফের সেলারি যদি একটু বাড়াইয়া দেই, তো সেক্ষেত্রে কিন্তু তার ওই যে আমার এন্ট্রি পেইজে সেখানেও কিন্তু সেলারিগুলা ওখানে বেশি দেখাবে। যে মনে করেন সে এখানে ৳১৩,৫৫০ 25% যা হয় সে কিন্তু সেই টাকারই প্রোডাক্ট ক্রয় করতে পারবে। বাট এইখানে যখন আমি সেলারিটা বেড়ে দিব, তখনও কিন্তু সে ওইখানে গিয়ে আপনার এই যে সেলারিটা এখান থেকে যে 25% যা হয় সেই টাকারই কিন্তু সে ক্রয় করতে পারবে। তো এটাই আসলে VLOOKUP এর এই যে একটা মজা। আচ্ছা, এইখানে একটা বিষয় আমি বলে রাখি যে আমার এই যে প্রোডাক্ট যে পেইজে আমার এন্ট্রি করা আছে, এই পেইজে আসলে এই যে রাখছি আমি কোড, তারপরে নাম, কোয়ান্টিটি, প্রাইস, তারপরে স্টক কোয়ান্টিটি, প্রাইস, সেল, ইন স্টক, স্টক প্রাইস, আরবি, ঠিক আছে? রিমার্কস, আর্লি। তো এইগুলো আসলে কি, কোনটা কি, কেন রাখছি এটা আমি একটু ছোট করে এক্সপ্লেইন করি। আমি কোড রাখছি প্রত্যেকটা, কিন্তু এখানে আমি সিরিয়াল দিয়ে কোড রাখছি। ১, ২, ৩, ৪ এমনি সিরিয়াল বাও কোড দেয়া। এটার উদ্দেশ্য হচ্ছে আমি হলো যখন আমার হলো VLOOKUP দিয়া যখন আ নির্দিষ্ট একটা কোড আমি কল করব, তখন ওই কোডের পরবর্তী যে ডাটাগুলো আছে এগুলা কিন্তু আমার শো করবে। সাপোজ আমি ১ নাম্বারে যদি লক্ষ্য করি তাইলে দেখা যাচ্ছে কিন্তু হ্যাঁ, ১ নাম্বারে কিন্তু ডিম আছে, কোয়ান্টিটি কিন্তু ১ টা। একটা বলতে এখানে আমি বুঝাইছি ১ পিসের দাম কিন্তু ৳১২। আর স্টকে আছে আমার হচ্ছে ৪,০০০ কোয়ান্টিটি। তাইলে ৪ বারাং ৪৮, তো ৳১২ করে হলে ৪,০০০ ৳৪৮,০০০। এটা কিন্তু আমার প্রাইস। আর এই যে সেলগুলা এখানে কিন্তু আমার আসলে 0 দেখাচ্ছে। তার মানে এখানে আমি যত টাকা বিক্রি করব, সরি যতগুলো কোয়ান্টিটি বিক্রি করব সেই কোয়ান্টিটি গুলা কিন্তু এখানে শো করবে। তো একটা জিনিস বুঝেন, যখন হচ্ছে এখানে একটা কোয়ান্টিটি যখন আমি সেল করব তখন কিন্তু এই ইন স্টকে কিন্তু একটা মাইনাস হয়ে যাবে। ঠিক আছে? আর প্রাইসের ব্যাপারেও তাই। আমার এখন কতগুলা প্রাইস আছে। এটা কিন্তু স্টক প্রাইসে কিন্তু এটা কিন্তু অটোমেটিক হচ্ছে। আর ওই যে আর্লি এফ যেটা, এই আর্লি এফ এর কাজ হলো যদি কোনটা আমার স্টকের বাইরে চলে যায়, মনে করেন আর ১০ টা প্রোডাক্টের কম আছে, তখন কিন্তু আমার এখানে ওই প্রোডাক্টের নামটা শো করবে। ঠিক আছে? এটা আপনার পর্যায়ক্রমে পরবর্তীতে আমি বুঝাইয়া দেব কিভাবে করছি। আর রিমার্কস এর ব্যাপারটা হচ্ছে এইখানে আমি যদি আমার প্রোডাক্টের সম্পর্কে কোনো মন্তব্য থাকে সেটা কিন্তু আমি এখানে লিখে দিব। ঠিক আছে? আর আর্লি এইটাতে ফর্মুলা লাগানো আছে। এইখানে ওই যে ওই প্রোডাক্টটার নাম এটা শো হবে আর সেটা গিয়ে ড্যাশবোর্ডে শো হবে। এটা পর্যায়ক্রমে আপনারা আস্তে বুঝতে পারবেন বিষয়টা। আচ্ছা। আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা কাজ করলাম। সেটা হচ্ছে আমি নতুন একটা স্টাফ আমি এড করলাম। তার আইডি নাম্বার দিলাম ১, ২, ৩ দেওয়ার পরে দেখুন স্টাফের আইডি নাম্বার কিন্তু এড করার পরে
আইডি নাম্বার দেওয়ার পরে কিন্তু এখানে তার নাম চলে আসছে, তার স্যালারি থেকে সে 25% কত টাকা পাবে সেটাও চলে আসছে। আচ্ছা, আরেকটা মজার বিষয় খেয়াল করুন, আমি যখন প্রোডাক্ট টোল এখানে লিখতেছি, লেখার পরে আমি যখন ৩ টা লিখতেছি যে ৩ টা আইটেম ক্রয় করবে, তখন কিন্তু আসলে সে এটা কিন্তু কিনতে পারতেছে না। কারণ তার এখানে স্টকে ছিল ২ টা। আর আমি যেহেতু কিনতে চাচ্ছি ৩ টা, তো সেক্ষেত্রে কিন্তু একটা তো আমাদের কাছে নাই। তো সেক্ষেত্রে ওটা কিন্তু ওখানে দেখাচ্ছে আউট অফ স্টক। এটা কিন্তু আপনার বুঝতে হবে। ভিডিওটা যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি প্রজেক্ট ফাইলটার প্রয়োজন পড়ে তো সেক্ষেত্রে কিন্তু কমেন্ট করে আপনারা অবশ্যই জানাইতে হবে যে প্রজেক্ট ফাইলটা আপনাদের দরকার। তো যাদের প্রজেক্ট ফাইলটা প্রয়োজন হবে তাদেরকে আমি মেইলে প্রজেক্ট ফাইলটা কিন্তু দিয়ে দিব। ঠিক আছে? আর অবশ্যই কিন্তু এরকম মূল্যবান ভিডিও পাওয়ার জন্য আপনাদেরকে একটা সাবস্ক্রাইব কিন্তু করে রাখতে হবে অবশ্যই। আর লাইক, কমেন্ট, শেয়ার তো করবেনই। কারণ আমি কিন্তু দীর্ঘ ২ বছর পরে কিন্তু ভিডিও আপলোড করতেছি। আর আমি চিন্তা করতেছি এখন থেকে আমি কন্টিনিউ ভিডিও আপলোড করব। কারণ হচ্ছে আমার লাইফে একটা বিশাল ঘটনা ঘটে গেছে। ভিডিও এই কারণে দেওয়া হয় নাই। আমার ওয়াইফ সে হচ্ছে বাচ্চা ডেলিভারির সময় মারা গেছে। তো তারপরের থেকে আমি সিদ্ধান্ত নিয়েছিলাম যে আর ভিডিও আপলোড করব না। তো যেহেতু এখন দেখলাম যে সবাই অনেক সাড়া দিচ্ছে, তাদের ভিডিওগুলো ভালো লাগতেছে, এই কারণে ভিডিওটা দেয়া। তো ঠিক আছে, আপনাদের যদি সাড়া পাই তাহলে কিন্তু পরবর্তীতে আমি আরো ভিডিও দিব ইনশাআল্লাহ।